তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এক খুবই অসাধারণ সিরিজ এক্সপ্লেন করতে চলেছি। আশা করছি এটা তোমাদের খুব ভালো লাগবে। এই স্টোরিটা হলো আমাদের হিরো ইউনচির, যার কাছে এক খুবই পাওয়ারফুল পয়জন আর্টিফ্যাক্ট ছিল। এখন ওই পয়জন আর্টিফ্যাক্ট নেওয়ার জন্য অনেক বড় বড় সেক্ট ইউনচিকে মারার জন্য সোলজার পাঠায়, কিন্তু ইউনচিও তার পয়জন আর্টিফ্যাক্টের সাহায্যে সবার মোকাবিলা করে। পয়জন আর্টিফ্যাক্টের পাওয়ার এতটাই বেশি ছিল যে তার সামনে কেউই বেশিক্ষণ টিকতে পারে না, যার কারণে অনেক সোলজার ভয় পেয়ে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু তাদের হেটে বলে ইউনচি 3 দিন 3 রাত ধরে একটানা ফাইট করে চলেছে, যার জন্য এখন সে অনেক দুর্বল হয়ে পড়েছে। এটাই সঠিক সময় ওকে মারার। যেটা শুনে আবারও সমস্ত সোলজার একত্রিত হয়ে ইউনচির উপরে হামলা করে, কিন্তু ইউনচি একদম হার মানে না, আর সে তার পয়জন আর্টিফ্যাক্টের সাহায্যে এক এক করে সবাইকে মারতে শুরু করে। তার সাথে সাথে সে তার মাস্টারের বলা কথাগুলো মনে করে, যেখানে কয়েক বছর আগে যখন তার মাস্টার তাকে এই আর্টিফ্যাক্টটা দিয়েছিল, তখন মাস্টার তাকে বলেছিল এই আর্টিফ্যাক্টের পয়জন খুবই পাওয়ারফুল, এটার ইউজ করে তুমি যে কোনো মেডিসিন তৈরি করতে পারবে, এমনকি অন্য যে কোনো পয়জনের প্রভাবকেও কম করতে পারবে। এখন এটা তোমার উপরে যে তুমি এই আর্টিফ্যাক্টটা ভালো কাজে ইউজ করবে নাকি খারাপ কাজে, কিন্তু আমি সবসময় চাইবো তুমি এই আর্টিফ্যাক্টের সাহায্যে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। ওই সময় হঠাৎ করে একটা সোলজার এসে তার বুকে স্পেয়ার ঢুকিয়ে দেয়, যার কারণে ইউনচির অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু তবুও ইউনচি থেমে থাকে না, সে আবারও তার পয়জন আর্টিফ্যাক্ট অ্যাক্টিভেট করে সেখানে অনেক বড় ব্লাস্ট করে, যার কারণে অনেক সোলজার একসাথেই মারা যায়। অন্যদিকে এই ব্লাস্ট দেখে কিছু সোলজার সেখানে এসে লক্ষ্য করে ইউনচি নিজের জায়গায় স্থির হয়ে রয়েছে, আর ওদের মনে হচ্ছিল এই ব্লাস্টের কারণে হয়তো ইউনচি মারা গেছে, যার জন্য তারা ইউনচির হাত থেকে সেই পয়জন আর্টিফ্যাক্ট নিতে যায়। কিন্তু তখনই ইউনচি তার চোখ খোলে, যেটা দেখে তো ওই সোলজার ভয় পেয়ে নিচে পড়ে যায়। অন্যদিকে ওই সোলজারদের হেডে বলে, তুমি আমাদের সেক্টর অনেক সোলজারকে মেরে ফেলেছো, তাই তোমার জীবন তো এমনিতেই বাঁচবে না, এর জন্য চুপচাপ ওই আর্টিফ্যাক্টটা আমাদের দিয়ে দাও, এর বদলে আমি তোমাকে একটা সহজ মৃত্যু দিব। এটা শুনে ইউনচি হাসতে হাসতে বলে, এটা আমার জীবন, আর এই জীবনে তো আমি তোমার মতো খারাপ লোকেদের হাতে কিছুতেই মরবো না। এটা বলে সে পাহাড় থেকে ঝাঁপ মারে, আর তার সাথে সাথে সে ওই পয়জন আর্টিফ্যাক্টটাও গিলে ফেলে। ইউনচি মনে মনে ভাবে এটাই হয়তো তার জীবনের শেষ, কিন্তু এমনটা ঘটে না। হঠাৎই ইউনচির মাস্টারের দো একটা আর্টিফ্যাক্ট অ্যাক্টিভেট হয়ে তার পিছনে একটা পোর্টাল ওপেন করে। এরপরে ইউনচির যখন চোখ খুলে সে দেখতে পায় সে অন্য একটা জায়গায় অন্য একটা বডিতে রয়েছে, যেখানে একটা মেয়ে তাকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ইউনচি তো তাকে চিনতেই পারছে না। তখনই ওই মেয়েটি বলে, আরে তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? আমি তোমার আন্টি, আর আজ শহরের সব থেকে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে। অন্যদিকে এ কথা শুনে ইউনচি উঠে বসে পড়ে এবং বলে, কি শহরের সব থেকে সুন্দরী মেয়ের সাথে আজ আমার বিয়ে? ইউনচির আন্টি ইউনচির এরকম আচরণ দেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনচি তার পাওয়ার অ্যাক্টিভেট করতে চাইলে সে জানতে পারে এই বডির তো মিস্টিক্যাল বোনস ডিস্ট্রয় হয়ে গেছে, যার কারণে সে আগে কাল্টিভেশন করতে পারবে না। কিন্তু সব থেকে খুশির ব্যাপার হলো হেভেনলি পয়জন পার্ল এখনো তার বডির মধ্যেই রয়েছে, যেটা তার সোল সির সাথে কম্বাইন হয়ে গেছে। এরপরে ইউনচি তার সোল সিতে যায়, যেখানে হেভেনলি পয়জন পার্ল তাকে এই বডির সমস্ত মেমোরি দেয়। তার সাথে সাথে সে জানতে পারে তার পরিবারে তার গ্র্যান্ডফাদার এবং তার আন্টি রয়েছে, আর আজকে তার বিয়ে, কিন্তু কেউ তাকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। এখন এই পয়জন আর্টিফ্যাক্ট ওই বিষকে সম্পূর্ণরূপে অ্যাবজর্ব করে নেয়, যার কারণে ইউনচি বেঁচে গেছে। এরপর ইউনচি সোলসি থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে সে তার সামনে আন্টি এবং গ্র্যান্ডফাদারকে দেখতে পায়। যার পরে গ্র্যান্ডফাদার ইউনচিকে বলে, তুমি কি ঠিক আছো? যেটাতে ইউনচি বলে, হ্যাঁ গ্র্যান্ডফাদার, আমি একদমই ঠিক আছি। এরপর গ্র্যান্ডফাদার ইউনচির আন্টিকে বলে, আজের বিয়ে, তাই একে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও। অন্যদিকে নেক্সট সিনে আমরা জিয়াও ফ্যামিলির আঙ্কেল হংকে দেখতে পাই, যে সমস্ত সার্ভেন্টদেরকে বলছিল আজকে জিয়াও ফ্যামিলির থার্ড এল্ডারের নাতির বিয়ে, তাই যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। একটু পরে সেখানে ইউনচি চলে আসে, যে আঙ্কেল হংকে বলে, আমি এই ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাব। যেটাতে আঙ্কেল হং বলে, এটা 4th লেভেলের ঘোড়া, তুমি একে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু ইউনচি কোনো কথা না শুনে ওই ঘোড়ার পিঠে চড়ে বসে পড়ে, যেটাতে ওই ঘোড়া রাগের চোটে ইউনচিকে নিচে ফেলে দেয়। তখনই সেখানে ইউনচির কাজিন ব্রাদার ইউলং চলে আসে, যে ইউনচিকে হাত দিয়ে দাঁড় করায়। অন্যদিকে ইউলং এর হাতে ধরার সাথে সাথে ইউনচি বুঝতে পারে যে ইউলংই তাকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে, কিন্তু ইউনচি তাকে কিচ্ছু বলে না, বরং তার সাথে খুবই ভালো ব্যবহার করে। অন্যদিকে ইউলংও তার সাথে ভালো ব্যবহারের ঢং করে, আর বলে, ও আমার ভাই, তুমি এই ঘোড়া কন্ট্রোল করতে পারবে না, এই কারণে আমি তোমার জন্য একটা লো লেভেলের ঘোড়ার ব্যবস্থা করছি। এর পাশাপাশি সে ইউনচিকে কংগ্রাচুলেশনও জানায় শহরের সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য। এসব কথা তো সে মুখে বলছিল, কিন্তু মনে মনে তার খুবই রাগ হচ্ছিল, কারণ সে মিস ইউভিকে পছন্দ করত, কিন্তু সে তাকে বিয়ে করতে পারলো না। এরপরে ইউলং এর সাথে ইউনচির জন্য একটা নর্মাল ঘোড়া নিয়ে আসে, যেটার উপরে বসে ইউনচি তার বউকে আনার জন্য রওনা দেয়। রাস্তায় যেতে যেতে ইউনচি ভাবতে লাগে, এই শালা ইউলং আমাকে বিষ দিয়েছে, এই মালকে আমি ছাড়বো না।
অন্যদিকে ইউনচি এখান থেকে যাওয়ার পর ইউলং তার সাথীকে মেরে বলে, আমি তোমাকে বিষ দিয়েছিলাম ইউনচিকে মারার জন্য, তাহলে ও বেঁচে কিভাবে গেল? এরপরে ইউলং এর চামচা বলে, আমি তো দেখেছিলাম ও বিষ মিশানো খাবারটা খেয়ে ফেলেছিল, জানি না ও বেঁচে কিভাবে গেল। কিন্তু ইউলং তো তার কোনো কথা শোনে না, বরং তার উপরে রাগ দেখায়। এর জন্য ওই চামচা ওকে মাখন লাগিয়ে বলে, আরে তুমি কোনো চিন্তা করো না, মিস ইউভি ওকে বিয়ে করলে কি হবে, ওকে কখনো নিজের কাছে ঘেঁষতে দিবে না। এটা শুনে তো ইউলংও একটু খুশি হয়ে যায়। অন্যদিকে ইউনচি শহরের মধ্য দিয়ে বিয়ে করতে যাচ্ছিল, যাকে দেখে লোকজনেরা বলা বলি করছিল, এর মতো একটা লুজার এত সুন্দর বউ পেয়ে গেল। অন্যদিকে এই বিয়ের পিছনের আসল সত্যটাও জানা যায় যে আজ থেকে 18 বছর আগে ইউনচির বাবা মিস ইউভিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিল, আর তখন থেকে এদের দুজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ওই সময় হঠাৎ করে একটা এলিফ্যান্ট বিস্ট দৌড়ে তাদের দিকে আসতে লাগে, যে তার সামনে আসা সমস্ত জিনিসকে একদম ভাঙচুর করে ফেলছিল। কিন্তু ইউনচি ওকে দেখে একটুকু ভয় পায় না। অন্যদিকে আঙ্কেল হং দ্রুত ইউনচির সামনে এসে ওই বিস্টের উপরে অ্যাটাক করে দেয়, যার জন্য ওই বিস্ট পিছনে গিয়ে পড়ে। এরপর আমরা ওই এলিফ্যান্ট বিস্টের মাস্টারকেও দেখতে পাই, যে হলো একটা মোটা লোক, যার সাথে সাথে সে শহরের সব থেকে ধনী ব্যক্তিও। আর সে মনে মনে ভাবে, মিস ইউভি অনেকে বেশি সুন্দর, তার সাথে তো আমার বিয়ে হওয়া উচিত ছিল। যার পরে সে বাহানা মেরে বলে, জানি না আজকে আমার এই এলিফ্যান্ট বিস্টের কি হয়েছে, সে কিছুতেই আমার কন্ট্রোলে থাকছে না। আমার মনে হচ্ছে এ শহরের লোকজনের মতো এই বিস্টেরও ইউনচি একদমই পছন্দ নয়। অন্যদিকে এসব শুনে শহরের সবাই বুঝতে পারে যে এই মোটা আজকে এখানে ঝামেলা বাঁকাতে এসেছে। যার পরে আঙ্কেল হং রেগে গিয়ে বলে, আজকের দিনটা আমাদের জন্য খুবই বিশেষ, তাই বিনা কারণে এখানে ঝামেলা বাঁকাবেন না। এটা শুনে ওই মোটা লোকটি বলে, যদি ইউনচি এই বিস্টকে হারিয়ে দেয় তাহলে আমরা মেনে নিব যে ইউনচি মিস ইউভির যোগ্য, আর আমরা তার রাস্তা ছেড়ে দিব। এটা শুনে তো আঙ্কেল হং এর খুবই রাগ উঠে পড়ে, কিন্তু ইউনচি আঙ্কেল হংকে শান্ত করে বলে, কোনো ব্যাপার না, আমি একে সামলে নিব। এরপর সে তার পকেটে থেকে একটা লাল কাপড় বের করে ঘোড়ার চোখে বেঁধে দেয়, যাতে ঘোড়া ওই বিস্টকে দেখে ভয় না পায়। আর তারপরে ইউনচি নিজের মনে সাহস জুগিয়ে ওই বিস্টের দিকে এগোতে লাগে। অন্যদিকে ওই এলিফ্যান্ট বিস্ট ইউনচির উপরে অ্যাটাক করার জন্য তার দিকে এগোয়, কিন্তু যখনই ওই এলিফ্যান্ট বিস্ট ইউনচির চোখের দিকে দেখে, সেই ইউনচির পুরনো ভার্সনকে দেখতে পায়, যেটা খুবই খতরনাক ছিল। যার পরে তো ওই বিস্ট এলিফ্যান্ট ইউনচিকে দেখে ভয় পেয়ে যায়, আর এক এক করে নিজের পা পিছোতে লাগে। সবাই এটা দেখে একদম অবাক হয়ে যায়। অন্যদিকে এসবের কারণে ওই মোটা লোকের খুব রাগ উঠে পড়ে, আর সে বিস্টের গায়ে থাপ্পড় দিয়ে বলে, যাও, ওকে একদম মেরে ফেলো। যার পরে ওই এলিফ্যান্ট বিস্ট একদম পুরো পাগল হয়ে ইউনচিকে মারার জন্য তার দিকে দৌড়ে আসতে থাকে, যাকে দেখে তো ইউনচিও নিজের পয়জন পাঞ্চ অ্যাক্টিভেট করে নেয়। এখন ইউনচি ওই এলিফ্যান্ট বিস্টকে হিট করতে পারত, তার আগে সামনে অন্য একজন চলে আসে, যে ওই এলিফ্যান্ট বিস্টকে ধরে মাটির মধ্যে পটকে দেয়। এই ছেলেটি আর কেউ না, বরং মিস ইউভির ভাই ইউনভা। তো ওই বিস্টকে হারানোর পরে ইউনভা তার ব্রাদার ইনলোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর ইউনচি ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তো ইউনভা বলে, তোমার আসতে দেরি হচ্ছিল বলে ফাদার আমাকে এখানে তোমাকে নিতে পাঠিয়েছে। এ কথা বলে সে ইউনচিকে নিজের ঘাড়ে তুলে সেখান থেকে নিয়ে যেতে লাগে, কিন্তু ইউনচি বলে, আমি ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাব। তো ইউনভা ইউনচির কথা শুনে ঘোড়া সহ তাকে নিজের ঘাড়ে তুলে সেখান থেকে নিয়ে যায়, আর এইভাবে ইউনচির সাকসেসফুলি বিয়ে হয়ে যায়। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে ইউনচি এমন অ্যাক্টিং করছিল যে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। আসলে সে তো নিজের শত্রুদের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করছিল। এরপর ইউনচি নিজের বউয়ের সাথে দেখা করার জন্য ঘোড়ায় এন্টার করে, যেখানে আমরা মিস ইউভিকে প্রথমবার দেখতে পাই, যে খুবই সুন্দরী ছিল। এরপরে ইউনচির সামনে এগিয়ে তার মাস্ক সরানোর চেষ্টা করে, কিন্তু মিস ইউভি এমনটা চাচ্ছিল না, তাই সে নিজের আইস পাওয়ার অ্যাক্টিভেট করে ইউনচির হাতটা ফ্রিজ করে দেয়। কিন্তু ইউনচিও কোনো রকমে তার মুখ থেকে মাস্ক খুলে নেয় আর নিচে গিয়ে পড়ে যায়। এরপরে মিস ইউভিকে দেখে ইউনচি বলে, ওয়াও, তুমি তো অনেক বেশি সুন্দর। অন্যদিকে মিস ইউভির পাওয়ার দেখার পর সে অনেক কিছু বুঝতে পেরে গিয়েছিল, তাই সে মিস ইউভির সামনে নিজের ইমপ্রেশন জমানোর জন্য স্টাইল মেরে তাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আইস ক্লাউড টেকনিক ইউজ করো, আর তার সাথে সাথে তুমি লেভেল 10ও পৌঁছে গেছো। এখন এসব শুনে মিস ইউভি অবাক হয়ে যায় এবং বলে, লোকের মুখে আমি যা কিছু শুনেছি তুমি তো তার থেকে একদমই আলাদা। এটা শুনে ইউনচি মিস ইউভির সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে। অন্যদিকে ইউনচির এরকম আচরণ দেখে মিস ইউভি আবারও তার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, আর বলে, আমি আইস ক্লাউড প্যালেসের একজন ডিসাইবল, আর তুমি তো জানো আমাদের ফিজিক্যাল রিলেশনশিপ বানানো একদমই অ্যালাউ নয়, তাই তুমি আমার থেকে দূরে থাকো। আজ থেকে ঠিক 1 মাস পরে আমি আইস ক্লাউড প্যালেসে চলে যাব, যাতে আমার মাস্টার আমাকে ট্রেনিং করাতে পারে। তাদের এসব কথাবার্তা চলছিল কি তখনই বাইরে থেকে একটা আওয়াজ হয়, যেটা শুনে ইউনচি তৎক্ষণাৎ ঘরের লাইট বন্ধ করে দেয়, আর সে মিস ইউভিকে কিছুক্ষণ সময়ের জন্য চুপ করে থাকতে বলে। অন্যদিকে আমাদেরকে বাইরের সিন দেখানো হয়, যেখানে আর কেউ না বরং ইউলং এর চামচা ছিল, যে ইউলং এর কথা এখানে নজর রাখতে এসেছিল, যে ইউনচি আর মিস ইউভির মধ্যে কি ঘটছে। এরপর ইউলং যখন জানতে পারে যে তাদের ঘরের লাইট অফ হয়ে গিয়েছে, সে তো পুরো রেগে যায়, কারণ সেও মিস ইউভিকে পছন্দ করত। এরপর সিন শিফট হয়ে আবারও ইউনচির উপরে চলে আসে, যেখানে
ইউনচি মিস ইউভির কাছে গিয়ে বলে রাত অনেক হয়ে গেছে, চলো এখন আমরা গিয়ে শুয়ে পড়ি। যেটা শুনে মিস ইউভি তার পাওয়ার অ্যাক্টিভেট করে ইউনচিকে দূরে থাকতে বলে আর বলে আমাদের মধ্য থেকে একজন নিচে শোবে আর সেটা হলো তুমি। বেচারা ইউনচি মাটিতে শোয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই তার ঘুম আসে না, যার জন্য সে মিস ইউভিকে বলে হানি আমার না খুব ঠান্ডা লাগছে, তুমি কি চাও তোমার হাজবেন্ড মাটিতে শুয়ে ঠান্ডায় মরে যাক? যেটা শুনে মিস ইউভি তাকে একটা কম্বল দিয়ে দেয় আর বলে 1 মাস পরে আমি এখান থেকে চলে যাব, তাই এ কদিন তুমি একটু কোনো রকমে চালিয়ে নাও। এটা শুনে ইউনচি মিস ইউভির কাছে গিয়ে বলে তুমি কেবল 1 মাস আমার সাথে থাকবে, তাহলে আমাদের ফ্যামিলি কিভাবে তৈরি হবে? এটা বলে সে মিস ইউভির অনেক বেশি কাছে চলে যায়। তখনই হঠাৎ করে মিস ইউভি তার পাওয়ার অ্যাক্টিভেট করে বলে যদি তুমি আর একটা কথা বলো তাহলে আমি তোমাকে মেরে এখান থেকে বাইরে ফেলে দিব। বেচারা ইউনচি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে আজকে তার ডাল এখানে কিছুতেই গলবে না, যার জন্য সে ধীরে ধীরে ঘর থেকে বাইরে যেতে নেয়। তখনই আচমকা মিস ইউভি তাকে ডেকে বলে তুমি কোথায় যাচ্ছ? যেটাতে ইউনচি বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। তো মিস ইউভি বলে ঠিক আছে যাও। অন্যদিকে সেই ইউনচির এরকম ফানি আচরণ দেখে মনে মনে তাকে একটু পছন্দ করতে লাগে। অন্যদিকে ইউনচি বাইরে এসে বলতে লাগে এ শহরের সব থেকে সুন্দরী মেয়ে হলে কি হবে, এর মন একদম পাথর, কিছুতেই গলে না। ইউনচি এসব বলছিলই কি তখনই একটা এস্ট্রয়েড আকাশ থেকে নিচে এসে পড়ে, যেটা দেখে ইউনচি অবাক হয়ে সেটা খুঁজতে শুরু করে। অন্যদিকে রুমে আমরা মিস ইউভিকে দেখতে পাই যেখানে তার মাস্টার তার সাথে দেখা করতে আসে আর তাকে বলে এটা তো তুমি ভালো করেই জানো যে একবার আইস ক্লাউড সেক্ট জয়েন করার পরে তুমি কারোর সাথে কোনো রকম রিলেশনশিপ রাখতে পারবে না, তাই তুমি এখনই আমার সাথে চলো। এটা শুনে মিস ইউভি তার মাস্টারকে বলে আমার শুধু 1 মাস সময় চাই, 1 মাস পরে আমি আপনার সাথে চলে যাব। এটা শুনে তার মাস্টার বলে ঠিক আছে 1 মাস পরে আমি তোমাকে নিতে আসব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইউনচিকে দেখতে পাই যে ওই অ্যাস্ট্রয়েডের খোঁজ করতে করতে অনেক দূরে চলে গিয়েছিল, যেখানে এসে সে একটা মেয়েকে দেখতে পায় যার নাম জ্যাসমিন, কিন্তু তার শরীরে একটা খুবই খতরনাক পয়জন ছিল, কিন্তু এই বিষয়ে ইউনচি কিছুই জানতো না। তাই সে যখন ওই মেয়েটিকে টাচ করে ওই পয়জন তার শরীরের মধ্যেও চলে যায়, কিন্তু তার মধ্যে থাকা হ্যাভেনলি পয়জন পার্ল ওই পয়জনটাকে ডিটক্সিফাই করে দেয়, যার জন্য তার প্রাণ বেঁচে যায়। এরই মধ্যে জ্যাসমিনের জ্ঞানে ফিরে আসে আর সে ইউনচির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে তোমার কাছে হ্যাভেনলি পয়জন পার্ল আছে। এটা বলে সে ইউনচির হাতে কামড় দিয়ে তার রক্ত পান করতে লাগে। এখন রক্ত পান করার কারণে হ্যাভেনলি পয়জন পার্ল ওকে ইউনচির সোল সিতে নিয়ে আসে, যেটা দেখে তো ইউনচি অনেক বেশি অবাক হয়ে যায়। এর আগে সে জ্যাসমিনকে কিছু জিজ্ঞেস করতে পারতো, তখনই সেখানে তার আন্টি চলে আসে আর সে ইউনচিকে এখানে দেখে বলে আজকে বিয়ের প্রথম রাতে তুমি ঘরে না থেকে এখানে কি করছো? যেটাতে ইউনচি বলে আমার ঘুম আসছিল না বলে আমি একটু তারা দেখতে এসেছিলাম। এটা শুনে ইউনচির আন্টিও সেখানে তার সাথে বসে তারা দেখতে শুরু করে এবং কিছু অতীতের কথাও বলে। এরই মধ্যে মিস ইউভি ইউনচির খোঁজ করতে করতে সেখানে চলে আসে, কিন্তু তাদের দুজনকে এরকম কথা বলতে দেখে তাদেরকে আর ডিস্টার্ব করে না আর সেখান থেকে চলে যায়। এরই মধ্যে পরের সিনে দেখানো হয় সকাল হয়ে গেছে। ইউনচি যখন ঘুম থেকে ওঠে সে দেখে তার শরীরের ওপরে কেউ কম্বল দিয়ে গেছে যাতে তার ঠান্ডা না লাগে। কিছুক্ষণ ভাবার পরে সে বুঝতে পারে এটা মিস ইউভি যে তাকে কম্বলটা দিয়ে গেছে। এটা জানতে পেরে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সোজা মিস ইউভির কাছে চলে আসে এবং বলে এখন দরজা খুলে ফেলো, আমাদেরকে গ্র্যান্ডফাদারের কাছে গিয়ে ট্রেডিশন মতো খাবার খেতে হবে, যেটাতে উনি খুবই খুশি হবেন। এদিকে মিস ইউভি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, যার পরে তারা দুজনে মিলে গ্র্যান্ডফাদারের সাথে খাবার খেতে যায়, যেখানে ইউনচি মিস ইউভির সাথে খুবই রোমান্টিক অ্যাক্ট করে আর তার হাতও ধরে। ইউনচি এরকমটা তো তার গ্র্যান্ডফাদারকে দেখানোর জন্য করছিল যাতে তার গ্র্যান্ডফাদার এটা মনে হয় তারা অনেক বেশি খুশি, কিন্তু অন্যদিকে যখন তারা নিজেদের ঘরে ফিরে আসে তখন সিচুয়েশন একদম উল্টো হয়ে যায়। মিস ইউভি তার আইস পাওয়ার অ্যাক্টিভেট করে ইউনচিকে পুরো ফ্রিজ করে দেয় আর রেগে বলে আব্বে ঠারকি কোথাকার, তোমার সাহস কি করে হলো আমার গায়ে টাচ করার? এদিকে ইউনচি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে আরে ওসব কিছু তো আমি গ্র্যান্ডফাদারকে খুশি করার জন্য করছিলাম, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। যেটা শুনে মিস ইউভি ফাইনালি তাকে ফ্রি করে দেয়। এরপর ইউনচি বলে কালকে যখন আমি ভুল করে তোমার হাতে ধরে ফেলেছিলাম তখন আমি তোমার নার্ভ চেক করেছি, যেটাতে আমি জানতে পেরেছি তোমার মধ্যে তো একটা অনেক বড় সমস্যা রয়েছে। তুমি জবে থেকে আইস ক্লাউডের প্র্যাকটিস করা শুরু করেছো তবে থেকেই সমস্যাটা হচ্ছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি একজন গ্রেট অ্যালকামিস্ট, আমি তুড়ি মেরে তোমার এই সমস্যার সমাধান করে দিব। এটা শুনে মিস ইউভির তোর উপরে একটুকু বিশ্বাস হয় না, কিন্তু তবুও সে ইউনচিকে একটা চান্স দেয় আর বলে যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আমি তোমার হাত কেটে ফেলবো। এটা শুনে ইউনচি কিছু নিডেল নিয়ে মিস ইউভির কাছে গিয়ে বসে পড়ে আর তার হাতে টাচ করে বলে আরে তোমার হাত তো অনেক বেশি সফট,
এটা শুনে মিস ইউভি বলে আমি জানতাম তুমি এমনটাই কিছু করবে, কিন্তু তখনই আচমকা ইউনচি বলে নাও হয়ে গেছে। এটা শুনে মিস ইউভি তার হাতের দিকে লক্ষ্য করে যেখানে ইউনচি তার হাতের উপরে কিছু নিডল লাগিয়েছিল। অন্যদিকে ইউনচি হ্যাভেনলি পয়জন পার্ল ইউজ করে মিস ইউভির শরীরে থাকা টক্সিনকে ডিটক্সিফাই করা শুরু করে। মিস ইউভিও আস্তে আস্তে ভালো অনুভব করছিল। আর এভাবে কিছুক্ষণ সময় ট্রিটমেন্ট করার পরে ইউনচি বলে নাও কাজ হয়ে গেছে। এটা শুনে মিস ইউভি তার পাওয়ার চেক করে, যেখানে সে জানতে পারে তার পাওয়ার আগের থেকে অনেক বেশি স্মুথ কাজ করছে। আর তার সাথে সাথে সে এটা অনুভব করে তার পাওয়ার আগের থেকে 3 গুণ বেশি ফ্লো করছে। এরপর ইউনচি বলে আমি বুঝতে পারছি বেশি আইস পাওয়ার ইউজ করার কারণে তোমার ম্যান্ডেরিয়ান্স ব্লক হয়ে গিয়েছে। একবার যদি তোমার ম্যান্ডেরিয়ান্স আনব্লক করে দেওয়া যায় তাহলে তোমার পাওয়ার আগের থেকেও আরো 10 গুণ স্পিডে বৃদ্ধি পাবে। এটা শুনে মিস ইউভি অবাক হয়ে বলে তুমি কি সত্যি সত্যি এমনটা করতে পারবে? যেটাতে ইউনচিও স্টাইল মেলে বলে হ্যাঁ, এটা তো আমার বাঁ হাতের খেল, আমার মেডিকেল স্কিল একদম এক্সট্রা অর্ডিনারি, তুমি তো সেটা এতক্ষণে দেখেই নিয়েছো। এটা শুনে মিস ইউভি বলে ঠিক আছে, তুমি আমার ট্রিটমেন্ট করে দাও। তো ইউনচি বলে আচ্ছা করছি, কিন্তু তার আগে তুমি তোমার কাপড় খোলো। এটা শুনে মিস ইউভি রেগে গিয়ে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, কিন্তু তখনই ইউনচি বলে আরে আমার কোনো খারাপ ইন্টেনশন নেই, তোমার সমস্ত ম্যান্ডেরিয়ান্স তোমার পুরো বডিতে ছড়িয়ে রয়েছে, যেটা আমি কাপড়ের সাথে আনব্লক করতে পারবো না। এটা শুনে মিস ইউভি না চেয়েও এমনটা করে নেয়। অন্যদিকে মিস ইউভিকে এমনভাবে দেখে ইউনচি অনেক বেশি খুশি হতে লাগে। তার এমনটা অনুভব হচ্ছিল যেন সে কোনো যুদ্ধ জিতে ফেলেছে। তার সাথে সাথে সে আবারও নিজের নিডল ইউজ করে মিস ইউভির ট্রিটমেন্ট করা চালু করে দেয়, যেখানে সে নিজের পয়জন আর্টিফ্যাক্টের সাহায্যে মিস ইউভির বডিতে থাকা আইস টক্সিনকে ডিটক্সিফাই করে তার ম্যান্ডেরিয়ান্স আনব্লক করা শুরু করে। এখন ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে মিস ইউভি অনেক বেশি ভালো ফিল করে। অন্যদিকে ইউনচি বলে প্রথম ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, এখন আমাকে একটু রেস্ট নিতে হবে। তার সাথে সাথে সে ইমোশনাল অ্যাক্টিংও চালু করে দেয় আর বলে আমি এখন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তারপরেও আমাকে গিয়ে এখন একটা খালি ঘর খুঁজতে হবে যেখানে আমাকে এই ঠান্ডার মধ্যে একা থাকতে হবে। এসব শুনে মিস ইউভিও একটু ইমোশনাল হয়ে বলে ঠিক আছে, আজকের জন্য তুমি আমার সাথে একই বিছানা থাকতে পারো। এটা শুনে ইউনচি এত বেশি খুশি হয়ে যায় যেন তার অনেকে বড় লটারি লেগে গেছে। সে সোজা দৌড়ে এসে মিস ইউভির সাথে বিছানায় শুয়ে পড়ে। যার পরে ইউনচি একটা স্বপ্ন দেখে যেখানে সে মিস ইউভিকে কিস করতে চলেছিল, কিন্তু এর আগে সে মিস ইউভিকে কিস করতে পারতো কেউ একজন ঘন্টা বাজিয়ে দেয়, যার কারণে ইউনচির ঘুম ভেঙে যায়। আর সে রেগে গিয়ে বলে আব্বে কে ঘন্টা বাজালো, তাও আবার এত সুন্দর একটা মুহূর্তে। আসলে এই ঘন্টা জিয়াও সেক্টর হেডে বাজিয়েছিল যাতে সে সমস্ত এল্ডারকে একত্রিত করে একটা খবর দিতে পারে। ইউনচির গ্র্যান্ডফাদারও কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে যায় আর সে হেডকে জিজ্ঞেস করে তুমি ঘন্টা কেন বাজালে, কি হয়েছে? তো হেড বলে আজকের দিনটা আমাদের জন্য খুবই বিশেষ, তুমি তো এটা জানো আজ থেকে 100 বছর আগে আমাদের এনসিস্টারদেরকে জিয়াও ট্রাইব থেকে বের করে দেওয়া হয়েছিল, যার পরে তারা এখানে চলে আসে আর এখানে এসে এই জিয়াও সেক্ট তৈরি করে। আর এরপরে আমরা জিয়াও ট্রাইবের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন ওনারা আমাদের চিঠির জবাব দেয়নি। কিন্তু আজকে একটা খবর এসেছে যে জিয়াও ট্রাইবের লিডারের ছেলে এখানে আমাদের সাথে দেখা করতে আসতে চলেছে, তার সাথে সাথে সে আমাদের মধ্য থেকে একজনকে নিজের সাথে জিয়াও ট্রাইবেও নিয়ে যাবে। এটা শুনে তো থার্ড এল্ডার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার কাছে এবার একটা আশা ছিল যে ইউনচি যদি লিডারের ছেলের সাথে জিয়াও ট্রাইবে যায় তাহলে তার মিস্টিক্যাল বোনস আবারও রিকভার হতে পারে। কিন্তু তখনই সেকেন্ড এল্ডার মাঝখানে এসে বলে আমাদের সেক্টের সব থেকে ট্যালেন্টেড ডিসাইবল হলো ইউলং, তাই আমাদেরকে ওকেই পাঠানো উচিত। তার সাথে সাথে সেই ইউনচিকে ইনসাল্ট করতে শুরু করে। এদিকে নিজের গ্র্যান্ডসনের অপমান শুনে থার্ড এল্ডার অনেক বেশি রেগে যায় আর সে তৎক্ষণাৎ নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। থার্ড এল্ডারের পাওয়ার অনেকটাই বেশি ছিল, যার কারণে সেকেন্ড এল্ডার তার সামনে টিকতেই পারে না। কিন্তু তখনই হেডের সামনে এসে থার্ড এল্ডারকে বলে বোকামি করো না, যদি তুমি এখানে ফাইটে করো তাহলে তোমার পুরো ফ্যামিলিকে সেক্ট থেকে বাইরে বের করে দেওয়া হবে। এখন হেডের কথা শোনার পরে থার্ড এল্ডার নিজেকে শান্ত করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিন শিফট হয়ে মিস ইউভির উপরে চলে আসে যে এখন প্র্যাকটিস করছিল, যাকে ইউলং দূর থেকে দেখতে লাগে। যার পরে সে মিস ইউভির সাথে কথা বলার জন্য তার কাছে আসে। এখন ইউলং তো মিস ইউভিকে পছন্দ করত, কিন্তু মিস ইউভি ইউলং এর উপরে একটুকু ইন্টারেস্ট ছিল না, তাই সে তাকে বলে ইউনচি এখন বাড়িতে নেই, তাই তুমি আসতে পারো। কিন্তু ইউলং তো এত সহজে এখান থেকে যাবে না, তাই সে প্র্যাকটিস ফাইটের বাহানা করে মিস ইউভিকে টাচ করার চেষ্টা করে। অন্যদিকে মিস ইউভিও তার এই মতলবটা বুঝতে পেরে যায়, তাই সে কোনো রকম দয়া না দেখিয়ে ইউলংকে রীতিমতো ধোলাই দেয়, যার কারণে তার একটা দাঁতও ভেঙে যায়। এভাবে কিছুক্ষণ সময় মার খাওয়ার পরে সে সোজা উড়ে এসে ইউনচির সামনে পড়ে। ইউনচি মিস ইউভির এরকম আচরণ দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়, কারণ সেও ইউলংকে পছন্দ করতো না। এরপরে সে ইউলংকে বলে আরে ভাই তোমার কি হয়েছে, তুমি ওপর থেকে উড়ে উড়ে এখানে কি করে এসে পড়লে? এটা শুনে ইউলং বাহানা মেরে বলে আরে আমি তো প্র্যাকটিস করছিলাম আর আচমকাই অ্যাক্সিডেন্টলি আমি এখানে মাটিতে পড়ে গেছি।
এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জিয়াও সেক্টর সমস্ত এল্ডার জিয়াও ট্রাইব থেকে আসা লিডারের ছেলের অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে ফাইনালি সেখানে লিডারের ছেলে চলে আসে, যার নাম হলো জিয়ান। আর সে খুবই অহংকারী, কারণ তার বাবার প্রচুর ধন সম্পত্তি ছিল, যার জন্য সে সেখানে থাকা কারোরই তেমন সম্মান করে না। উল্টে বলে তোমাদের এনসিস্টার তো খুবই বেকার ছিল, যাদেরকে জিয়াও ট্রাইব থেকে বের করে দেওয়া হয়েছিল। জানি না কিভাবে তারা এখানে এসে এই জিয়াও সেক্ট তৈরি করেছে। অন্যদিকে এত অপমানিত হওয়ার পরেও হেড তার সাথে খুবই ভালো করে কথা বলে। এরপর জিয়ান খুবই অ্যাটিটিউডের সাথে বলে, আমি এরকম জায়গায় বেশি দিন থাকবো না, তোমরা কালকেই ওই ডিসাইবেলকে রেডি রাখবে, যাকে আমি নিজের সাথে নিয়ে যাব। তার সাথে সাথে সে তার আঙ্কেল মুয়ানের দিকে ইশারা করে বলে, এনার হাতে যে এলেক্সার আছে সেটা আমার ফাদার আপনাদের জন্য পাঠিয়েছে, যেটা মিস্টিক্যাল বোনস রিকভারের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। ইউনচির আন্টি তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে এবার হয়তো ইউনচির মিস্টিক্যাল বোনস রিকভার হতে পারবে। এরপর জিয়ানা বলে, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমাকে একটু রেস্ট করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল কি তখনই তার নজর ইউনচির আন্টির ওপরে পড়ে, যার জন্য সে তার সাথে অসভ্যতামে শুরু করে, যেটা দেখে তো থার্ড এল্ডার অনেক বেশি রেগে যায়। কিন্তু তখনই আচমকা ইউনচি তার আন্টির সামনে চলে আসে, আর সে জিয়ানকে বলে, তুমি অনেক দূর থেকে এসেছো, তাই এখন গিয়ে রেস্ট করো। ইউনচির এরকম মাঝখানে আসা জিয়ানের একদমই পছন্দ হয় না, আর সে রেগে গিয়ে বলে, তুমি কে? অন্যদিকে এরকম খারাপ সিচুয়েশন দেখে জিয়ানের আঙ্কেল জিয়ানকে সেখান থেকে যেতে বলে, যার জন্য সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউলংকে দেখানো হয় যে ইউনচির আন্টিকে দেখে একটু স্ট্রেঞ্জ বিহেভ করে, মানে তার মাথায় কিছু একটা খিচুড়ি পাকছিল। অন্যদিকে সিন শিফট হয়ে জিয়ানের উপরে চলে আসে, যে রুমে আসার পরে খুবই রেগেছিল। আর সে বলে, আমি তো শুধু একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলছিলাম, কিন্তু আঙ্কেল মুয়ান সবার সামনে আমাকে ছোট করে দিল। কিন্তু তখনই আচমকা সেখানে ইউলং চলে আসে, যে জিয়ানকে বলে, চলো আমি তোমাকে শহরের সব থেকে সুন্দরী মেয়ের সাথে দেখা করাতে নিয়ে যাই। যেটা বলে সে জিয়ানকে মিস ইউভির কাছে নিয়ে আসে। মিস ইউভির সুন্দরতা দেখে তো জিয়ান একদম অবাক হয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে মিস ইউভির বিয়ে ইউনচির সাথে হয়েছে, যে কেবল লেভেল 1 এর যোদ্ধা, এটা শুনে তো তার একটু খুব ভালো লাগে না। অন্যদিকে ইউলং তাকে মাখন লাগিয়ে বলে, আমরা তো আপনার মতো একজন হিরোরই অপেক্ষা করছিলাম, যে মিস ইউভিকে ইউনচির হাত থেকে উদ্ধার করবে। এটা শুনে জিয়ানা বলে, আমার মনে হচ্ছে তুমি এই বিষয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছো। যেটাতে ইউলং বলে, হ্যাঁ, আমি মিস ইউভিকে ইউনচির হাত থেকে রক্ষা করার জন্য আগেই একটা প্ল্যান করেছি। তো জিয়ানা বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু ইউনচির আন্টিকে আমার খুবই পছন্দ হয়েছে, আমি তার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, এই বিষয়ে তুমি কিছু করতে পারবে? যেটা শুনে ইউলং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দিব। অন্যদিকে সিন শিফট হয়ে ইউনচির উপরে চলে আসে, যেখানে ইউনচি আবারও তার আর্টিফ্যাক্ট ইউজ করে মিস ইউভির ট্রিটমেন্ট করছিল। মিস ইউভি ইউনচির এরকম মেডিকেল স্কিল দেখে তাকে বলে, তোমার ট্যালেন্ট তো খুবই এক্সট্রা অর্ডিনারি, এই পুরো কন্টিনেন্টে তোমার মতো মেডিকেল ট্রিটমেন্ট আর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। অন্যদিকে মিস ইউভি ট্রিটমেন্ট করার পরে ইউনচি অজ্ঞান হয়ে যায়, যার জন্য মিস ইউভি তার পাওয়ার ইউজ করে ইউনচির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে ইউনচির জ্ঞান ফিরে আসে। এরপর মিস ইউভি তাকে বলে, আমার মনে হয় তুমি তোমার রিয়েল পাওয়ার কাউকে দেখাতেই চাও না, না হলে তুমি যে কোনো মেডিকেল সেক্টে জয়েন করে এতদিনের টপ 10 র্যাঙ্কিং লিস্টে চলে আসতে। তোমার মেডিকেল স্কিল একদম অসাম। কিন্তু ইউনচি বলে, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু মিস ইউভি তাকে বলে, তুমি তো জিয়াও ট্রাইবে যেতে পারো, যেখানকার মেডিসিন ইউজ করে তুমি তোমার মিস্টিক্যাল বোনস রিকভার করতে পারবে। যেটা শুনে ইউনচি বলে, আমার মিস্টিক্যাল বোনস রিকভার করার জন্য জিয়াও ট্রাইবে যাওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু আমাকে একটা কিস দিয়ে দাও, আমি এমনিতেই রিকভার হয়ে যাব। যেটা শুনে মিস ইউভি তাকে রীতিমতো ধোলাই দেয়। অন্যদিকে ইউনচির আন্টিকে দেখানো হয় যে লুকিয়ে লুকিয়ে কোথাও একটা যাচ্ছিল। এরপর সিন শিফট হয়ে পরের দিনের সকালে চলে আসে, যেখানে আমরা হলের মধ্যে সবাইকে একসাথে দেখতে পাই। জিয়াও সেক্টর হেড ওখানে অনেক বড় বড় ভাষণ দেয়, যেটা শুনে সবাই বোর হতে লাগে। এরপর জিয়ান বলে, কালকে আমি তোমাদেরকে যে মেডিসিনটা দিয়েছিলাম সেটা এখানে নিয়ে আসা হোক, আমি নিজে থেকেই ওটা কোনো ট্যালেন্টেড লোককে দিতে চাই। আসলে এটা তো ইউলং এবং জিয়ানের একটা চাল ছিল, কিন্তু তখনই আচমকা হেড হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আপনি যে মেডিসিনটা আমাদেরকে দিয়েছিলেন সেটা কাল রাতে চুরি হয়ে গেছে। যেটা শুনে জিয়ানও রেগে যাওয়ার অ্যাক্টিং করে আর বলে, কোনো ব্যাপার না, আমি যখন চাইবো তখন ওই মেডিসিনকে ট্র্যাক করতে পারবো। এটা বলে সে তার একটা সোলজারকে মেডিসিনটা খুঁজে আনতে বলে। একটু পরেই ওই সোলজার মেডিসিনটা নিয়ে আসে, যার পর জিয়ানা বলে, এই মেডিসিনটা তুমি কোন রুমে পেয়েছো? তো ওই সোলজার বলে, রুম নাম্বার 66, যেই রুমটা আর কারণ নয় বরং ইউনচির আন্টির। এটা শুনে তো ইউনচির আন্টি একদম অবাক হয়ে যায় আর বলে, আমি এটা চুরি করিনি। অন্যদিকে ইউনচিও বুঝতে পেরে যায় তার আন্টিকে ফাঁসানো হচ্ছে, তাই সে সবার সামনে এসে জিয়ানের সোলজারকে জিজ্ঞেস করে, তুমি তো এই মেডিসিনটা আমার আন্টির ঘর থেকে নিয়ে আসলে, তাই তো? তো তুমি কি আমাকে বলতে পারবে আমার আন্টির বেড ঘরের কোন সাইডে রয়েছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? তুমি এসে এটাও বললে এই মেডিসিনটা তুমি বালিশের নিচ থেকে পেয়েছো, তো তুমি কি বলতে পারবে আমার আন্টির বালিশের কালার কি ছিল? আসলে তো ওই সোলজার ইউনচির আন্টির ঘরে যায়নি, তাই এসব বিষয়ে সে কিচ্ছু বলতে পারে না।
এদিকে ইউনচি বলে তুমি কোনো উত্তর দিতে পারলে না, এর মানে তুমি আমার আন্টিকে ফাঁসানোর চেষ্টা করছো। এদিকে নিজের সোলজারকে ফাঁসতে দেখে জিয়ানা বলে তোমার সাহস কি করে হয় আমার লোকের ওপরে সন্দেহ করার। এটা বলে সে তার সোলজারকে ইশারা করে যাও গিয়ে ইউনচিকে মেরে ফেলো। এরপর জিয়ানের সোলজার ইউনচির উপরে হামলা করার জন্য আসে, কিন্তু ওই মুহূর্তে ইউনচির কাছে তেমন কোনো পাওয়ার ছিল না, তাই সে একটু টেনশনে পড়ে যায়। কিন্তু তখনই তার গ্র্যান্ডফাদার তাকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, কিন্তু ওই সোলজারের পাওয়ার বেশি হওয়ায় সেই ইউনচির গ্র্যান্ডফাদারকে একটা আহত করে দেয়। দেন জিয়ানের আঙ্কেল ওই সোলজারকে ফাইট করতে মানা করে, আর সে বলে আমাদের মনে হচ্ছে ইউনচি ঠিকই বলছে, কেউ তো আছে যে তার আন্টিকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই আমাদেরকে একটু বুঝে শুনে বিচার করতে হবে, না হলে চারিদিকে জিয়াও ট্রাইবের বদনাম হয়ে যাবে। এটা শুনে তো জিয়ানের একটুকু ভালো লাগে না। এদিকে ইউনচির গ্র্যান্ডফাদার বলে আমি কাল সন্ধ্যে থেকে আমার মেয়ের উপরে নজর রাখছি, সে ঘর থেকে কখনোই বাইরে বের হয়নি। এর সাথে সাথে আমাদেরকে কাল সন্ধ্যার ফ্ল্যাশব্যাকও দেখানো হয়, যেখানে ইউনচির আন্টি ওই মেডিসিনটা চুরি করতে যাচ্ছিল, কিন্তু ইউনচির গ্র্যান্ডফাদার জানতো সে এরকমটাই কিছু করবে, তাই সে আগে থেকেই তার উপরে নজর রাখছিল যাতে সে এমন বোকামি না করতে পারে। এরপর সেকেন্ড এল্ডার বলে তুমি তো মিথ্যে কথাও বলতে পারো, কারণ এ তোমার মেয়ে তাই না, যাকে বাঁচানোর জন্য তুমি যা খুশি তাই করতে পারো। এটা শুনে ইউনচির গ্র্যান্ডফাদার বলে আমি এতদিন ধরে জিয়াও সেক্টরে রয়েছি, আমি জিয়াও সেক্টরের প্রতি খুবই সৎ, আর আমি কখনোই মিথ্যে কথা বলি না। কিন্তু তখনই ইউলং দাঁড়িয়ে বলে আপনি গত 10 বছর ধরে আমাদেরকে মিথ্যে কথাই তো বলে আসছেন যে ইউনচি আপনার গ্র্যান্ডসন। যেটা শুনে তো থার্ড এল্ডারের একটা ঝটকা লাগে, কারণ সে ভাবতেই পারেনি এ কথা কখনো কারোর সামনে চলে আসবে। এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে থার্ড এল্ডার তার ছেলের গ্রেভিয়ার্ডের সামনে দাঁড়িয়ে বলছিল আমি জানি না এই ছেলেটি কে, যার জন্য তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়েছিলে, তাই তোমার জন্য এই ছেলেটিকে আমি নিজের গ্র্যান্ডসনে বানিয়ে রাখবো আর তার যত্ন করব। থার্ড এল্ডার যখন এসব কিছু বলছিল ইউলং তখন সেখানেই দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলেছিল। এদিকে এসব শুনে ইউনচি তো খুবই ইমোশনাল হয়ে পড়ে। এর আগে সে তার গ্র্যান্ডফাদারকে কিছু জিজ্ঞেস করতে পারতো, তখনই জিয়াও সেক্টর হেড জিয়ানের সামনে ভালো সাজার জন্য ইউনচিকে বলে তুমি তো এখন আমাদের জিয়াও সেক্টর কোনো মেম্বারই না, তাই তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে যাও। এদিকে ইউনচি ইমোশনাল হয়ে তার গ্র্যান্ডফাদারকে বলে আপনি এত বছর ধরে আমার খেয়াল রেখেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আমার কোনো বায়োলজিক্যাল সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি সারা জীবন আপনার গ্র্যান্ডসন ছিলাম আর গ্র্যান্ডসনই থাকবো। এটা বললে সে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই পিছন থেকে ইউলং বলে তুমি একটা ভুল মানুষ যার সাথে মিস ইউভির বিয়ে হয়েছে, তাই তোমাকে এই বিয়ে ভাঙতে হবে। যেটা শুনে ইউনচি মিস ইউভির সাথে হওয়া ম্যারেজ কন্ট্রাক্ট বাইরে বের করে। ইউলং খুশি হয়ে ওই ম্যারেজ কন্ট্রাক্ট নিয়েই নিচ্ছিল, কিন্তু ইউনচি সেটা নিয়ে মিস ইউভির কাছে চলে যায় আর তাকে এটা দিয়ে বলে আমি কে এই বিষয়ে কোনো যায় আসে না, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তুমি আমার সাথে থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণ তোমার ওপরে। যদি তুমি আমার সাথে না থাকতে চাও তাহলে এই ম্যারেজ সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলো। তার সাথে সাথে সে মিস ইউভির কাছে গিয়ে বলে এই বিষয়ে একটু খেয়াল রেখো যাতে আমার গ্র্যান্ডফাদার এবং আন্টির কিচ্ছু না হয়। এটা বলে ইউনচি জিয়াও সেট থেকে বাইরে চলে যায়। এদিকে মিস ইউভি তো শুধু ইউনচির বিষয় ভাবছিল, কারণ সেও তাকে মনে মনে পছন্দ করত। তখনই ইউলং মিস ইউভির কাছে এসে বলে আজ থেকে তুমি সম্পূর্ণরূপে ফ্রি, তাড়াতাড়ি করে এই ম্যারেজের সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলো, এরপর তুমি নিজের জন্য কোনো ইন্টেলিজেন্ট হাজবেন্ড খুঁজে নিও। এটা শুনে মিস ইউভি বলে আমাদের বিয়ে নিয়ে তোমার মাথা কামানোর কোনো দরকার নেই, আমি এই ম্যারেজ সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলবো নাকি রেখে দিব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এটা শুনে তো জিয়ান খুবই রেগে যায়, কারণ সেও মিস ইউভির স্বপ্ন দেখতো, তাই সে তার একটা সোলজারকে ম্যারেজ সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলার ইশারা করে। এখন ম্যারেজ সার্টিফিকেট বাঁচানোর জন্য মিস ইউভি ওই সোলজারের সাথে ফাইট করে, কিন্তু ওই সোলজার খুবই পাওয়ারফুল ছিল, তাই মিস ইউভি তার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। কিন্তু তখনই কেউ একজন এসে ওই সোলজারের উপরে এক খতরনাক অ্যাটাক করে, যার জন্য তার খেল সেখানে খতম হয়ে যায়। এটা আর কেউ ছিল না, এ হলো মিস ইউভির মাস্টার, যে রেগে বলে তোমাদের সাহস কি করে হলো আমার ডিসেবলের বিয়ের মাঝখানে নিজেদের মাথা ঘামানোর। এখন জিয়ান তো ওই মাস্টারের বিষয়ে কিচ্ছু জানতো না, তো ওর আঙ্কেল তাকে বলে এই মহিলা আইস ক্লাউড প্যালেসের 7 ইমর্টালের মধ্যে একজন, আমার মতো 10 জন যোদ্ধাও এনার সাথে যদি ফাইটে করে তবু 1 মিনিটের বেশি ওনার সামনে টিকতে পারবে না। এসব শুনে তো জিয়ানের অবস্থা পুরো টাইট হয়ে যায়, আর সে ওই মাস্টারের সামনে হাত জোর করে বলে আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আমরা জানতাম না মিস ইউভি আপনার ডিসেবল। এটা শুনে মিস ইউভির মাস্টার বলে এখন তো তুমি জেনে গেছো, তাই এই বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, না হলে দেখবে তোমার মাথাটাই আর থাকবে না। এরপর সে মিস ইউভিকে বলে এখানে তোমার কাজ শেষ হয়ে গেছে, তাই তুমি এখন আমার সাথে আইস ক্লাউড প্যালেসে চলো। এটা শুনে মিস ইউভি তার মাস্টারের সাথে যেতে নেয়, কিন্তু তখনই তার ইউনচির শেষে বলা কথাটা মনে পড়ে, যেখানে ইউনচি তার গ্র্যান্ডফাদার এবং আন্টিকে সেভ করার কথা বলেছিল। তাই মিস ইউভি তার মাস্টারকে বলে সব কিছু আমার জন্য শুরু হয়েছে, তাই এখনই আমি আপনার সাথে যেতে পারবো না। ওর মাস্টারও বুঝে যায় মিস ইউভি কি চায়।
অন্যদিকে আমরা জিয়ানের সোলজারকে দেখি যে ইউনচির গ্র্যান্ডফাদারের উপরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই মিস ইউভির মাস্টার একটা অ্যাটাক করে ওই সোলজারকে ওখানেই মেরে দেয়। এটা দেখে জিয়ানের আঙ্কেল বলে, মিস চু আপনি এটা কি করছেন? এটা আমাদের জিয়াও ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার, আপনি এই বিষয়ে দয়া করে হস্তক্ষেপ করবেন না। যেটাতে মিস চু বলে, চুরি তো জিয়াও সেক্টে হয়েছে, তাই কেবল জিয়াও সেক্টের হেডেরই এটা অধিকার আছে কাউকে পানিশ করার। যদি জিয়াও ট্রাইবের মাঝখানে আসে তাহলে এটা একদমই ঠিক হবে না। এরপর মিস চু জিয়াও সেক্টের হেডকে বলে, যদি আপনাদের সেক্টে কেউ চুরি করে তাহলে তার জন্য কি পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। যেটাতে হেডে বলে, যদি আমাদের সেক্টে কেউ এমনটা করে তাহলে তাকে সেক্ট থেকে বাইরে বের করে দেওয়া হয় আর তাকে 15 বছরের জন্য পাহাড়ে গিয়ে থাকতে হয়। এটা শোনার সাথে সাথেই থার্ড এল্ডার তার মেয়েকে নিয়ে সেক্ট থেকে পাহাড়ে বসবাস করার জন্য চলে যায়। এদিকে মিস চু তার ডিসেবলকে বলে, নাও তোমার কাজ হয়ে গেছে, এখন আমাদেরকেও এখান থেকে যেতে হবে। এটা শুনে মিস ইউভি তার মাস্টারের সাথে সেখান থেকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এদের যাওয়ার পর জিয়ানের খুবই রাগ হয় আর সে বলে, মিস চু আমি আপনাকে ছাড়বো না। এদিকে সিন শিফট হয়ে ইউনচির উপরে চলে আসে, যে এক জায়গায় বসে তার পাস্ট লাইফের বিষয়ে ভাবছিল। আর সে বলে, আমি যাদেরকেই ভালোবাসি তারা আমার থেকে দূরে কেন চলে যায়? পাস্ট লাইফেও আমার কাছের মানুষজনেরা আমার থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু এবার আমি এসব কিছুতেই হতে দিব না। এটা বলে সে তার কাছ থেকে একটা প্ল্যান্ট বাইরে বের করে আর সেটা পয়জন আর্টিফ্যাক্টের সাহায্যে রিফাইন করতে লাগে। কিছুক্ষণ সময় পরে সে একটা পিল বানিয়ে ফেলে যার নাম স্টার হিডেন পিল, যেটার ইউজ করে সে ইনভিজিবল হয়ে যায়। আর জিয়াও সেক্টে এসে ইউলং এর মেন্ডেরিয়ান্সে হামলা করে, যার চিল্লানোর আওয়াজ শুনে জিয়াও সেক্টর হেড তৎক্ষণাৎ সেখানে চলে আসে আর সে ইউলংকে জিজ্ঞেস করে, এটা তোমার সাথে কে করলো? ইউলং তো ব্যথায় কাতরা ছিল, যার জন্য সে কোনো উত্তর দিতে পারে না। তখনই একটা সার্ভেন্ট এসে হেডকে বলে, জানি না কিভাবে আমাদের ট্রেজার হাউসে আগুন লেগে গেছে। যেটা শুনে তো জিয়াও সেক্টর হেড অনেকে বেশি টেনশনে পড়ে যায়, কারণ তাদের ট্রেজার হাউসে জিয়ানের দেওয়া মেডিসিনটাও ছিল। অন্যদিকে হেডে সেখান থেকে যাওয়ার পরে ইউনচি আবারও ইউলং এর রুমে আসে আর তার ম্যান্ডেরিয়ান্সে আরো একবার হামলা করে সেটা ডিস্ট্রয় করে দেয়, যাতে সে আগে আর কোনোদিনও কাল্টিভেশন করতে না পারে আর একটা লুজারের মতো জীবনযাপন করে। ইউনচি এমনটা এর জন্য করেছিল কারণ ইউলং এরও তার আন্টিকে ফাঁসানোর পিছনে হাত ছিল আর সে সবার সামনে তার গ্র্যান্ডফাদারকে অপমানও করেছিল। এরপরে সিন শিফট হয়ে পাহাড়ে চলে আসে, যেখানে ইউনচির গ্র্যান্ডফাদার আর আন্টি ছিল। একটু পরে সেখানে ইউনচিও চলে আসে। এরপর ইউনচির গ্র্যান্ডফাদার তাকে সব কথা খুলে বলে যে আজ থেকে কিছু বছর আগে তোমার প্যারেন্টস কিছু শত্রুদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, যেখানে তাদের দেখা আমার ছেলের সাথে হয় আর সে তাদের জীবন বাঁচায়। এরপর আমার ছেলে তাদেরকে জিয়াও সেক্টে নিয়ে আসে, কিন্তু একদিন তাদের শত্রুরা তাদের লোকেশন খুঁজে পায়। এর জন্য তারা তোমাকে আমার ছেলের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ওই শত্রুরা আমার ছেলের উপরে হামলা করে, যেখানে আমার ছেলে মারা যায়। আর তোমাকে একটা কথা বলে দিই, তোমার কাছে থাকা জেড পেন্ডেন্ট কখনো খোলো না, কারণ এটা তোমার প্যারেন্টসের শেষ চিহ্ন। যদি তোমার প্যারেন্টস বেঁচে থাকে তাহলে এটার সাহায্যে তারা তোমাকে চিনতে পারবে। এসব কিছু শোনার পরে ইউনচি তার গ্র্যান্ডফাদারকে বলে, গ্র্যান্ডফাদার আমাকে শুধু 3 বছর সময় দাও, আমি নিজেকে খুব পাওয়ারফুল বানাবো আর তারপর ফিরে এসে তোমাদের এই অপমানের বদলা অবশ্যই নিব। এটা বলে ইউনচি সেখান থেকে চলে যায়। এদিকে মিস ইউভি তার মাস্টারের সাথে নিজের শহরে আসে যাতে সে তার প্যারেন্টসকে বাই বলতে পারে। এরপরে মিস ইউভির মাস্টার বলে, গত ফাইটে তোমার শরীরে কিছু ইনজুরি এসেছে, চলো আমি তোমাকে হিল করে দিচ্ছি। এটা বলে যখন তার মাস্টার ইউভিকে চেক করে সে তো একদম শক হয়ে যায় আর ইউভিকে বলে, তোমার সাথে কি কোনো বড় মাস্টারের দেখা হয়েছিল নাকি? কারণ একজন মানুষের শরীরে 54 ম্যান্ডেরিয়ান্স পয়েন্ট থাকে, যেখানে সাধারণ মানুষেরা সারা জীবন কাল্টিভেশনের পরেও কেবল 10টি পয়েন্টই অ্যাক্টিভেট করতে পারে। এদিকে আমাদের আইস ক্লাউডের যে মাস্টার রয়েছে সেও 100 বছর কাল্টিভেশনের পর কেবল 17টি পয়েন্টই অ্যাক্টিভেট করতে পেরেছে। কিন্তু তোমাকে চেক করার পর আমি জানতে পারলাম যে তোমার তো পুরো 54 ম্যান্ডেরিয়ান্স পয়েন্টই অ্যাক্টিভেট হয়ে গেছে, তাও আবার এত কম বয়সে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এর জন্য এখন তোমার কাল্টিভেশন আগের থেকেও 10 গুণ স্পিডে ইমপ্রুভ হবে। মাস্টারের মুখে এসব কিছু শোনার পরে মিস ইউভির ইউনচির কথা মনে পড়ে, যেখানে ইউনচি বলেছিল যদি আমি তোমার ট্রিটমেন্ট কমপ্লিট করে দেই তাহলে তুমি 10 গুণ স্পিডে কাল্টিভেশন করতে পারবে। এসব ভেবে মিস ইউভি অবাক হয়ে যায়। এদিকে তার মাস্টার তাকে জিজ্ঞেস করে, আমাকে বলো ওই বড় মাস্টারের নাম কি, যে এত কম সময় তোমার সব মিস্টিকে পয়েন্টকে অ্যাক্টিভেট করে দিয়েছে। যেটা শুনে মিস ইউভি বলে, আমাকে ক্ষমা করবেন, উনি কাউকে নিজের নাম বলতে বারণ করেছে। যেটাতে মিস চু বলে, কোনো ব্যাপার নয়, আমি অপেক্ষায় থাকবো, যদি আমার কপাল ভালো থাকে তাহলে ওনার সাথে একদিন আমার সাক্ষাৎ অবশ্যই হবে। এরপরে সে বলে, চলো এখন আমাদেরকে আইস ক্লাউডে ফিরে যেতে হবে। এটা বলে সে ইউভিকে নিজের সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে ইউনচিকে দেখানো হয় যে কারোর হাত থেকে বেঁচে পালাচ্ছিল, যারা আর কেউ ছিল না বরং জিয়ানের পাঠানো সোলজার ছিল। আর তারই কথায় এরা ইউনচিকে মারতে এসেছিল। এখন ইউনচি জানতো সে এই মুহূর্তে খুবই দুর্বল, তাই সে এদের থেকে জিততে পারবে না। এর জন্য ইউনচি হাতের মধ্যে মাটি নিয়ে ওই সোলজারদের চোখে ঢিল দেয়, যার কারণে সে পালানোর সুযোগ পেয়ে যায়।
অন্যদিকে ওই সোলজার এতে অনেক বেশি রেগে যায় আর একটা অ্যাটাক করে ইউনচিকে নিচে ফেলে দেয়। তখনই তার হাতে কিছু পয়জন প্লান্টের উপরে পড়ে। এখন যেহেতু তার কাছে পয়জন আর্টিফ্যাক্ট আছে তাই এতে তার কিচ্ছু হয় না, কিন্তু সে বুঝতে পারে এটার ইউজ করে সে ওই সোলজারদের হাত থেকে বাঁচতে পারবে। অন্যদিকে ওই সোলজার ইউনচির কাছে চলে আসে আর তাকে বলে, তোমার কি মনে হয় তুমি পালিয়ে আমাদের হাত থেকে বাঁচতে পারবে? যেটা শুনে ইউনচি তৎক্ষণাৎ ওই পয়জন প্লান্ট নিয়ে ওই সোলজারের দিকে থ্রো করে, যার কারণে তার এক হাত পয়জনাস হয়ে যায়। এখন এটা দেখে ওই সোলজার কি করবে বুঝতে না পেরে নিজের হাত কেটে সমস্ত পয়জন ব্লাডে নিচে ফেলে দেয়। তার সাথে সাথে সে রেগে গিয়ে তার তলোয়ার ইউনচির দিকে থ্রো করে, যেটাতে ইউনচি বুঝতে পেরে গিয়েছিল এখন সে আর বাঁচবে না, তাই সে তার চোখ বন্ধ করে নেয়। কিন্তু তখনই আচমকা জেসমিন ইউনচির সোলসি থেকে বাইরে চলে আসে আর আসার সাথে সাথেই ওই সোলজারের খেল খতম করে দেয়। এখন ইউনচি জেসমিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই জেসমিনের বডিতে গড কিলিং পয়জন অ্যাক্টিভেট হয়ে যায়। এদিকে ইউনচি জেসমিনকে তার ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু জেসমিন রেগে গিয়ে ইউনচির গলা ধরে বলে, সত্যি সত্যি বলো, হেভেনলি পয়জন আর্টিফ্যাক্টের মতো এত মূল্যবান একটা ট্রেজার তোমার কাছে কি করছে? যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। যেটাতে ইউনচি বলে, আমি জানি তুমি আমাকে মারবে না, কারণ যদি তোমার আমাকে মারারই হতো তাহলে তুমি আমাকে বাঁচাতে না। আর একটা কথা, তোমার এই গড কিলিং পয়জনের ট্রিটমেন্ট আমি করতে পারি। যেটা শুনে জেসমিন ইউনচিকে ছেড়ে দেয়, কিন্তু তখনই সেখানে আরেকটা সোলজার চলে আসে যে ওখানে নিজের সাথীর মৃতদেহ দেখে খুবই রেগে যায়। কিন্তু যখন সে জেসমিনকে দেখে তো সে তার সাথে অসভ্যতামি শুরু করে, যেটাতে জেসমিন রেগে গিয়ে এক ঝটকাতেই তাকে মেরে ফেলে। এদিকে ইউনচি জেসমিনের এরকম পাওয়ার দেখে অবাক হয়ে যায়। তখনই জেসমিনের উপরে গড কিলিং পয়জন আবারও অ্যাক্টিভেট হয়। এই কারণে ইউনচি জেসমিনের কাছে গিয়ে হেভেনলি পয়জন আর্টিফ্যাক্টের সাহায্যে তার ট্রিটমেন্ট করার চেষ্টা করে, কিন্তু তখনই আচমকা জেসমিন আবারও ইউনচির ব্লাড পান করতে লাগে। এরপরে ইউনচি বলে, এই পয়জন তোমাকে অনেক বেশি দুর্বল করে দিয়েছে, তাই তুমি আমাকে প্রমিস করো যে তুমি 3 বছর আমাকে প্রোটেক্ট করবে আর তার বদলে আমি তোমার ট্রিটমেন্ট করে দিব। যেটাতে জেসমিন তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তো ইউনচি বলে, তুমি আমার দিকে এভাবে কেন দেখছো? আমি তোমার প্রোটেকশন এর জন্য চাচ্ছি কারণ আমার মিস্টিক্যাল বোনস ডিস্ট্রয় হয়ে গেছে, এর জন্য আমি এখন খুবই দুর্বল, তাই আমাকে আমার মিস্টিক্যাল বোনস আবারও রিকভার করতে হবে, যার পরেই আমি তোমার ট্রিটমেন্ট করতে পারবো। যেটাতে জেসমিন বলে, ঠিক আছে, কিন্তু তোমার সাথে থাকার জন্য আমার 3টি শর্ত রয়েছে আর আমি তোমাকে নতুন মিস্টিক্যাল বোনস রিকভার করতে সাহায্য করব। এখন এটা শুনে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তোমার কি শর্ত রয়েছে আমাকে বলো, আমি সব শর্ত মানতে রাজি। যেটাতে জেসমিন প্রথম শর্তে 3টি এলেক্সিয়ার চায়। দ্বিতীয় শর্তে সে বলে 3 বছরের মধ্যে তোমার আমাকে সম্পূর্ণরূপে ঠিক করে দিতে হবে, তার সাথে সাথে আমার সমস্ত পাওয়ার রিস্টোর হওয়া চাই। আর তৃতীয় শর্ত হলো, আজকের পর থেকে আমি তোমার মাস্টার, তাই তুমি আমার সামনে ঝুঁকে আমাকে মাস্টারের মতো ট্রিট করবে। যেটাতে ইউনচি অবাক হয়ে বলে, তোমার বয়স কত? তো জেসমিন বলে, আমার বয়স কেবল 13 বছর। যেটাতে ইউনচি রেগে গিয়ে মনে মনে বলে, আমি তো একে নিজের ডিসাইবেলও বানাবো না আর এর নিজে আমার মাস্টার হতে চায়, কিন্তু কি বা করার আছে, প্রয়োজনটা যেহেতু আমার, তাই ইউনচি তাকে নিজের মাস্টার হিসেবে মেনে নেয়। কিন্তু সে বলে, আমি কারোর সামনে ঝুঁকি না, এর জন্য তোমার সামনেও ঝুঁকবো না। যেটাতে জেসমিন ইউনচিকে তৎক্ষণাৎ মাটিতে ফেলে তার উপরে নিজের পা রাখে আর বলে, তোমার কি মনে হয় তুমি এত বেশি পাওয়ারফুল যে তুমি আমার কথা অমান্য করতে পারবে? আজকের পর থেকে আমি তোমার মাস্টার, তাই আমার সামনে বেশি অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করবে না। তো তুমি কি কিছু বলতে চাও? যেটা শুনে ইউনচি বলে, তুমি এখন আমার ওপর থেকে নিজের পা সরিয়ে নাও, আমি অলরেডি অনেক কিছু দেখে ফেলেছি। যেটা শুনে জেসমিনও বুঝতে পেরে যায় আর সে তৎক্ষণাৎ তার পা ইউনচির ওপর থেকে সরিয়ে নেয়। পরের দিন আমাদেরকে ড্র্যাগন মাউন্টেনের সিন দেখানো হয়, যেখানে জেসমিন ইউনচির সামনে বসেছিল আর সে তাকে বলে, তুমি কি জানো আমাকে গড কিলিং পয়জন কেন দেওয়া হয়েছিল? তার সাথে সাথে সে একটা ব্লাড ড্রপ বাইরে বের করে বলে, এটার জন্যই আমাকে গড কিলিং পয়জন দেওয়া হয়েছিল আর এটা কোনো নর্মাল ব্লাড ড্রপ নয়, এটা হলো ডেভিল গডের ব্লাড, যেটা অনেক বেশি মূল্যবান একটা ট্রেজার যার মধ্যে ইমর্টালিটি লুকিয়ে আছে, এর জন্য সবাই এটা হাসিল করতে চায়। এখন এই ব্লাডে যদি আমি তোমার বডিতে ইমপ্ল্যান্ট করে দেই তাহলে তোমার মধ্যে ডেভিল গডের মিস্টিক বোনস চলে আসবে, যার কারণে তুমি পাওয়ারফুল হওয়ার সাথে সাথে ডেভিল গডের টেকনিক ইউজ করতে পারবে। ইউনচি তো জেসমিনের এসব কথা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, যার পরে জেসমিন ওই ব্লাডের ড্রপ ইউনচির মুখে ঢুকিয়ে দেয়, যেটা অ্যাবজর্ব করার সাথে সাথে ইউনচির বডিতে অনেক বেশি পেন শুরু হয়ে যায়, তার সাথে সাথে তার বডি অনেক বেশি এনার্জিও রিলিজ করে। আসলে ওই ব্লাড ড্রপ ইউনচির পুরনো মিস্টিক বোনসকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে নতুন মিস্টিক বোনস তৈরি করছে, যেখানে তার গ্রিন মিস্টিক ট্রি ধীরে ধীরে ট্রান্সফর্ম হয়ে রেড মিস্টিক ট্রি হয়ে যায়। এরপরে ইউনচি নিজের বডি থেকে অনেক বেশি এনার্জি রিলিজ করে। এই এনার্জি রিলিজের পরে ইউনচি একটু রিলিফ ফিল করে, কিন্তু অন্যদিকে জেসমিন বলে, এই পেইন তো কিছুই না,
এটা তো কেবলই শুরু। ডেভিল গডের মিস্টিক বোনস যখন তোমার পুরো বডিতে ছড়িয়ে পড়বে তখন তুমি রিয়েল টর্চার অনুভব করবে। দেন দেখানো হয় ইউনচির মিস্টিক ট্রি থেকে এনার্জি তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, যার জন্য তার ইনফানাইট পেন হতে লাগে। কিন্তু আচমকাই তার বডি থেকে অনেক বেশি এনার্জি আনলিস্ট হয়, যেটা দূর দূর থেকে সবাই দেখতে পাচ্ছিল, এমনকি স্পেস থেকেও সেটা দেখা যাচ্ছিল। এদিকে ইউনচি ট্রান্সফর্ম হওয়ার পরে জেসমিন তাকে বলে, এই ডেভিল গডের ব্লাডে তো অনেক বেশি পাওয়ারফুল, যার জন্য আমার মনে হচ্ছে অনেকে বড় বড় মাস্টার এটা দেখে অ্যাট্রাক্ট হয়ে এখানে আসতে পারে। ইউনচি জেসমিনের এ কথা শুনে বলে, তাহলে তো আমাদের তৎক্ষণাৎ এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু জেসমিন বলে, আমরা পাহাড়ের অনেক গভীরে রয়েছি, এর জন্য আমাদেরকে কেউ খুঁজে পাবেন না, আমরা এখানে সেভ আছি। ওই সময় ইউনচি অনুভব করে তার মিস্টিক ট্রি এর কাছে 7 স্টার এসে গেছে, যে বিষয়ে সে জেসমিনকে জিজ্ঞেস করে, যেটাতে জেসমিন তাকে বলে আসলে এই 7 স্টার ডেভিল গডের 7 টেকনিক, যেগুলো সে মারা যাওয়ার আগে নিজের ব্লাডের মধ্যে লুকিয়ে রেখেছিল। তুমি যখন যখন ব্রেক থ্রু করবে তখন এক এক করে তুমি এই টেকনিকগুলো আনলক করতে পারবে। এটা শুনে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তার এনার্জি এক জায়গায় একত্রিত করে ওই স্টারগুলো ওপেন করতে লাগে। এটা দেখে জেসমিন তাকে বলে, তুমি এটা কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেটা শুনে ইউনচি তৎক্ষণাৎ থেমে যায়। এরপর জেসমিনে বলে, তোমার বডি এখন এতটা পাওয়ারফুল নয় যে এই স্কিলগুলো হ্যান্ডেল করতে পারবে, যার জন্য তোমাকে আগে নিজেকে স্ট্রং বানাতে হবে। যখন তোমার মনে হবে তুমি এত পাওয়ারফুল হয়ে গেছো যে এই টেকনিকগুলো হ্যান্ডেল করতে পারবে, তখনই এটা আনলক করার চেষ্টা করো। যদি তার আগে তুমি এমন কিছু করো তাহলে তোমার বডি এক্সপ্লোড হয়ে যাবে, আর আমি চাই না আমার এত মূল্যবান ট্রেজার এভাবে নষ্ট হয়ে যাক। এসব বলার পরে জেসমিন ইউনচিকে বলে, আমি হেভেনলি পয়জন পার্লে ফিরে যাচ্ছি, আমাকে একদমই ডিস্টার্ব করবেন না, আর যদি পারো তাহলে আজ থেকেই কঠোর ট্রেনিং চালু করে দাও। যেটা বলার পর সে ওখান থেকে চলে যায়। এরপরে ইউনচি তার ফিজিক্যাল ট্রেনিং চালু করে দেয়, যেখানে তার বডি আস্তে আস্তে এত বেশি স্ট্রং হয়ে যায় যে সে অনেক বড় পাথরকেও তুলে ফেলতে পারছিল। এদিকে কিছুদিন ট্রেনিং করার পরে ইউনচি মনে মনে ভাবে, এটা তো অনেক ভালো হয়েছে যে আমি এত তাড়াতাড়ি এলিমেন্টারি মিস্টিক লেভেলের 2 তে পৌঁছে গেছি। যদি আমি এর থেকেও হার্ড ট্রেনিং করি তাহলে তো আমার কাল্টিভেশন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট সিনে দেখি ইউনচি অনেক বড় বড় বিস্টের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে, যার কারণে অনেক বিস্ট তাকে মারার জন্য তার পিছনে পড়ে গেছে। তো ইউনচি তার ড্যাগারের সাহায্যে কিছু বিস্টকে মেরে দেয়, কিন্তু ওখানে বিস্টের পরিমাণ অনেকটাই বেশি ছিল, যাদেরকে হ্যান্ডেল করা ইউনচির পক্ষে সম্ভব ছিল না। অন্যদিকে জেসমিনও ইউনচির সোলসি থেকে এসব কিছু দেখছিল, আর সে মনে মনে বলে, এই পাগল কি মরতে চায় নাকি? এটা বলি সে তার বডি থেকে বাইরে বেরিয়ে আসে, যার পরে সে ইউনচিকে বলে, তুমি লেভেল 5 এর বিস্টের সাথে একা ফাইট করছো, মানতে হবে তোমার এলএম আছে। যেটাতে ইউনচি বলে, আমি আমার লিমিটকে পুশ করার চেষ্টা করছি যাতে আমার লেভেল ব্রেক থ্রু হয়। এটা বলার সাথে সাথে সে তার ড্র্যাগারের সাহায্যে সেখানে তাকে আরো কিছু বিস্টকে মেরে ফেলে, কিন্তু এতক্ষণে ওখানে বিস্টের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার জন্য জেসমিনও ইউনচিকে সাহায্য করে, আর সে বিস্টের সামনে একটা শিল্ড বানিয়ে দেয়। তার সাথে সাথে সে ইউনচিকে বলে, তুমি তোমার মিস্টিক পাওয়ারকে এক জায়গায় একত্রিত করা শুরু করো। তো ইউনচি এমনটাই করতে লাগে। অন্যদিকে এক বিস্ট শিল্ড টোপকে ইউনচির উপরে হামলা করতে আসে, যেটা দেখে জেসমিন বলে, তুমি এখন তোমার মিস্টিক পাওয়ার রিলিজ করে দাও। এটা শোনার সাথে সাথে ইউনচি তার মিস্টিক পাওয়ার রিলিজ করে দেয়। এই কারণে সে হাওয়ার মধ্যে এক লম্বা জাম্প করে, যার জন্য সে পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। এরপর ইউনচি জেসমিনকে জিজ্ঞেস করে, মাস্টার তুমি এখনই আমাকে যেটা শেখালে সেটা কি ছিল? তো জেসমিন বলে, আমি তোমাকে আমার স্টার গডের এক সিক্রেট টেকনিক শেখানোর চেষ্টা করেছি, যেটাকে আমরা শ্যাডো ডান্সিং টেকনিক বলি। এরপরে জেসমিন বলে, এটাতে যতটা সম্ভব মিস্টিকের পাওয়ার এক জায়গায় একত্রিত করে সেটা রিলিজ করতে হয়, যার কারণে তোমার বডি খুব দ্রুত মুভ করতে পারে। এসব শোনার পরে ইউনচি বারবার এই টেকনিকের প্র্যাকটিস করতে লাগে। অন্যদিকে জেসমিন বলে, তোমার কাল্টিভেশন এখন খুবই লো, তাই এটাতে তোমার একটু প্রবলেম হতে পারে, কিন্তু যদি তুমি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমি এই টেকনিককে মাস্টার করে ফেলবে। তো ইউনচিও হার না মেনে অনেকদিন এই টেকনিকের প্র্যাকটিস করে, আর শেষমেশ সে এটাতে পারফেক্ট হয়ে যায়, যার জন্য তার স্পিড আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। এই কারণে সে একসাথে অনেকগুলো বিস্টকেও হারিয়ে দিতে পারে। এদিকে ইউনচির এরকম প্রোগ্রেস দেখে জেসমিন অনেক বেশি খুশি হয়। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে হঠাৎ করে ইউনচি কয়েকজন হেভেনলি লেভেলের যোদ্ধাকে কোথাও একটা যেতে দেখে। তো ইউনচিও তাদের পিছনে যেতে নেয়। এটা দেখে জেসমিন বলে, তুমি কোথায় যাচ্ছ? যেটাতে ইউনচি জবাব দেয়, জানি না, কিছুদিন ধরে আমার একটু অদ্ভুত ফিল হচ্ছে, আমি এমনটা অনুভব করছি কেউ যেন আমাকে ডাকছে, আর আমি সেখানেই যাচ্ছি। তো জেসমিন বলে, তুমি এখন কেবল এলিমেন্টারি স্টেজে রয়েছো, আর তুমি ওদের পিছনে যেতে চাও। যেটা শুনে ইউনচি তৎক্ষণাৎ নিজের কাছ থেকে স্টার হিডেন পিল বের করে আর সেটা খেয়ে নেয়, যার জন্য সে ইনভিজিবল হয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে ওই হেভেনলি লেভেলের যোদ্ধাদের উপরে চলে আসে, যারা স্কাই বার্নিং সেক্টর এল্ডার। এখন তাদের মধ্য থেকে একজন বলে, আমি এখানে একটা বিস্টের গন্ধ পাচ্ছি যার কাছে ফায়ার এলিমেন্ট রয়েছে, আমরা তিনজনে মিলে ওই বিস্টকে হারিয়ে তার ফায়ার কোর নিয়ে গিয়ে আমাদের ইয়ং মাস্টারকে দিব, যার জন্য সে ঠিক মতো ব্রেক থ্রু করতে পারবে। ওই সময় ইউনচিও ইনভিজিবল হয়ে সেখানে চলে আসে, আর তার ফিলিংসও আরো বেশি বেড়ে যায়। সে
বুঝতে পারে যে তাকে ডাকার চেষ্টা করছে সে তার কাছাকাছি আছে। অন্যদিকে ওই এল্ডাররা সেখানে থাকা একটা গুহায় হামলা করে, যার কারণে গুহা থেকে একটা ড্রাগন বাইরে বেরিয়ে আসে, যাকে দেখে ওই 3 এল্ডার একটুকু ভয় পায় না। আর তাদের লিডার বলে, কি হয়েছে যে তুমি হ্যাভেনলি স্টেজের লেভেল 10-এ রয়েছো, আমরা 3 জনও কারোর থেকে কম না। যার পরে ওই 3 এল্ডার একটা ফরমেশন ইউজ করে ওই ড্রাগনকে ধরে ফেলে। অন্যদিকে ওই ড্রাগনও এল্ডারদের ওপরে ফায়ার অ্যাটাক করতে লাগে, কিন্তু ওই 3 এল্ডারের কম্বাইন অ্যাটাকের কারণে ড্রাগন একটু দুর্বল অনুভব করে। এটা দেখে ইউনচি ওই ড্রাগনের গুহার দিকে এগোতে লাগে, যেটাতে জ্যাসমিন বলে, তুমি কি মরতে চাও নাকি? তো ইউনচি বলে, আমার মনে হচ্ছে ওই 3 এল্ডার ফাইটে করে এই ড্রাগনকে মেরে ফেলবে, ততক্ষণে আমি ভিতর থেকে বাইরে চলে আসবো। কিন্তু জ্যাসমিন ইউনচির সাথে এগ্রি ছিল না। সে বলে, এই ফ্লেম ড্রাগন নিজের পাওয়ার লুকাচ্ছে, এই হ্যাভেনলি স্টেজের না। যদি এই ড্রাগন চায় তাহলে সে ওই 3 এল্ডারকে এক নিমিষেই মেরে ফেলতে পারে। আসলে তো এই ড্রাগন ওদের সাথে খেলছে। আর হয়ও এমনটাই, যখন ড্রাগন তার রিয়েল পাওয়ার অ্যাক্টিভেট করে ওই 3 এল্ডার সেখান থেকে দূরে গিয়ে ছিটকে পড়ে, তার সাথে সাথে ইউনচির ইনভিজিবিলিটিও খতম হয়ে যায়। অন্যদিকে জ্যাসমিন ইউনচিকে বলে, এখান থেকে তাড়াতাড়ি ভাগো। এটা শোনার সাথে সাথে ইউনচি গুহার দিকে দ্রুত পালাতে লাগে। এদিকে ওই ড্রাগন হাওয়ার মধ্যে উড়ে অনেকগুলো ফায়ার বলের সাহায্যে অ্যাটাক করে, যার কারণে চারিদিকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে ইউনচি কোনো রকমে গুহার ভিতরে জাম্প করে, তখনই জ্যাসমিন তার বডি থেকে বাইরে চলে আসে আর ইউনচিকে বলে, তুমি সবসময় নিজেকে বিপদের মুখে কেন ঠেলে দাও? তোমার কারণে ফালতু ফালতু আমার জীবনটাও চলে যাবে। কিন্তু ইউনচি তার কোনো কথায় ধ্যান না দিয়ে সামনের দিকে চলে যায়, যেখানে সে ফায়ার স্পিরিট হার্প দেখতে পায়। যার পর সে ওগুলো নিজের স্টোরেজ রিংয়ে রেখে দেয় আর মনে মনে বলতে লাগে, আজকে তো আমি অনেক বেশি বড়লোক হয়ে যাব। এদিকে জ্যাসমিন বলে, তুমি এসব কি করছো? আমাদেরকে দ্রুত এই গুহা থেকে বাইরে চলে যাওয়া উচিত। তুমি কি বুঝতে পারছো না ওই ড্রাগন হ্যাভেনলি লেভেলের না, বরং এক এম্পারার লেভেলের বিস্ট। অন্যদিকে ওই ফায়ার ড্রাগনও বুঝতে পেরে যায় কেবের ভিতরে কেউ ঢুকে তার খাবার চুরি করছে, যে বিষয়টা জ্যাসমিনও সেন্স করে নেয়। সে তৎক্ষণাৎ ইউনচির কাছে এসে বলে, এটা ফায়ার ড্রাগনের খাবার, এর জন্য তুমি যখনই এটা টাচ করেছো ওই ড্রাগনও বুঝতে পেরে গেছে কেউ তো এখানে এসেছে, এই কারণে এখন তুমি তার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। এসব শুনে ইউনচি তো একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। যার পর তার নজর সামনে থাকা একটা বক্সের উপরে পড়ে, যেটা দেখে ইউনচি তার কাছে গিয়ে বলে, আচ্ছা তাহলে ওটা তুমি যে অনেকদিন ধরে আমাকে এখানে ডাকার চেষ্টা করছো। এরপরে ইউনচি ওই বক্সটা ওপেন করে, যার ভিতরে একটা ফায়ার সিডি ছিল, যেটা দেখে ইউনচি অবাক হয়ে বলে, তুমি কি আমাকে চেনো? অন্যদিকে জ্যাসমিন ওই ফায়ার সিটকে দেখে অনেক বেশি চমকে যায়। এর আগে সে ইউনচিকে সাবধান করতে পারতো, তার আগে ইউনচি ওটা টাচ করে ফেলে, যার কারণে ওখানে চারিপাশে এনার্জি ছড়িয়ে যায়। এই এনার্জি বাইরে থাকা ড্রাগনও দেখে ফেলে আর সে রেগে গিয়ে বলে, প্রথমত তো তোমরা আমার খাবার চুরি করলে, আর এখন তোমরা আমার ট্রেজারও চুরি করছো, আমি তোমাদেরকে ছাড়বো না। এটা বলে সে যখনই কেবের দিকে ফিরে যেতে নেয়, তখনই ওই 3 এল্ডার নিজেদের স্পিরিচুয়াল চেন ইউজ করে ওই ড্রাগনকে ধরে ফেলে, যার কারণে তো ফায়ার ড্রাগনের রাগের কোনো সীমাই থাকে না আর সে তার এম্পারার লেভেলের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে তো ওই 3 এল্ডারও টেনশনে পড়ে যায়। কিন্তু তারা 3 জনে মিলে এক খুবই পাওয়ারফুল ফরমেশন অ্যাক্টিভেট করে, যেটা ওই ফায়ার ড্রাগনের সামনে একদমই টিকতে পারে না। উল্টে ওই 3 এল্ডার মাটির মধ্যে গিয়ে ছিটকে পড়ে, তার সাথে সাথে ওই ড্রাগন তাদের উপরে বারবার করে ফায়ার অ্যাটাক করছিল, যার কারণে তাদের অবস্থা পুরো বেহাল হয়ে যায় আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালাতে লাগে। এখন ওই 3 এল্ডারের সেখান থেকে যাওয়ার পরে ড্রাগন রেগে গিয়ে বলে, এখন ওর মরার সময় এসেছে যে আমার ট্রেজার চুরি করেছে। এটা বলার সাথে সাথে সে তার গুহার দিকে ফিরে যেতে লাগে। এদিকে ইউনচি ফায়ার ড্রাগনকে দেখে তো সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ফায়ার ড্রাগন তাকে কি আর এত সহজে সেখান থেকে পালাতে দিবে? জ্যাসমিন ইউনচিকে বলে, এখন এখান থেকে পালিয়ে দেখাও, আমার মনে হয় না তুমি ওর অনুমতি ছাড়া এখান থেকে পালাতে পারবে। যেটা শুনে ইউনচি মনে সাহস জুগিয়ে ওই ড্রাগনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর তাকে বলে, আমরা কি একটু শান্তিতে বসে কথা বলতে পারি? যেটাতে ওই ড্রাগনে বলে, তুমি আমারই গুহায় ঢুকে আমার খাবারের সাথে সাথে আমার ট্রেজারও চুরি করেছো, আর তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে বসে কথা বলবো? এটা শুনে ইউনচি বলে, যে ট্রেজারটা তুমি নিজের বলছো সেটা তো আসলে আমার। যেটাতে তো ওই ড্রাগন অনেক বেশি রেগে যায় আর ইউনচির উপরে ফায়ার অ্যাটাক করে, কিন্তু সময় থাকতে জ্যাসমিন একটা শিল্ড বানিয়ে ইউনচিকে প্রোটেক্ট করে নেয়। তার সাথে সাথে সে তার স্টার গড লেভেলের পাওয়ারও অ্যাক্টিভেট করে, যেটা দেখে তো ওই ড্রাগন একদম চমকে যায় আর সেখান থেকে ভয় পেয়ে পালাতে লাগে। কিন্তু জ্যাসমিন তো তাকে এত সহজে সেখান থেকে পালাতে দিবে না, এর জন্য সে তার সমস্ত পাওয়ার একত্রিত করে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক ওই ড্রাগনের উপরে করে, যেটা অনেক দূর দূর থেকেও লোকেরা দেখতে পারছিল। আর এটা এতটাই পাওয়ারফুল ছিল যে ওই ফায়ার ড্রাগন সেখানেই মারা যায়। তার সাথে সাথে এত বেশি এনার্জি ইউজ করার কারণে জ্যাসমিন অনেক বেশি দুর্বল হয়ে যায় আর সে নিচে পড়তে লাগে, কিন্তু সময় থাকতেই ইউনচি তাকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাসমিন ধীরে ধীরে বলে, আমার মনে হয় না এবার আর আমি বাঁচতে পারবো। এটা বলে সে আস্তে আস্তে তার চোখ বন্ধ করে নেয়, যেটা দেখে ইউনচি তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু জ্যাসমিন কোনো উত্তর দেয় না।
যার জন্য ইউনচি খুব টেনশনে পড়ে যায় আর সে নিজের হাত কেটে ফেলে যাতে সে তার ব্লাড জেসমিনকে খাওয়াতে পারে, কিন্তু জেসমিন অজ্ঞান হয়ে যাওয়ার কারণে সে ওই ব্লাড পান করতে পারে না। এখন এসব কিছু দেখে তো ইউনচি খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে নিজের ব্লাড মুখে নিয়ে আর তারপরে মুখের সাহায্যে জেসমিনকে সেটা পান করাতে লাগে, কিন্তু জেসমিনকে এভাবে কিস করার কারণে জেসমিনের বডিতে থাকা পয়জন তার উপরও এফেক্ট করে আর সে আস্তে আস্তে অসুস্থ অনুভব করে। কিন্তু ইউনচি হার না মেনে জেসমিনকে বলে, তুমি এভাবে কিছুতেই মরতে পারো না, আমি তোমাকে মরতে দিব না। আসলে সে আরো বেশি পরিমাণ ব্লাড জেসমিনকে পান করাতে চাচ্ছিল, কিন্তু অসুস্থ হওয়ার কারণে সেমনটা করতে পারে না আর ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমাদেরকে কয়েক ঘন্টা পরের সিন দেখানো হয় যেখানে জেসমিনের জ্ঞান ফিরে আসে আর সে ইউনচির হাতে থাকা ব্লাড এবং নিজের মুখে লেগে থাকা ব্লাড দেখে বুঝতে পারে যে ইউনচি তাকে ব্লাড পান করিয়ে তার জীবন বাঁচিয়েছে। একটু পরে ইউনচিরও জ্ঞান ফিরে আসে আর সে জেসমিনকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু জেসমিন তাকে বলে, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে কেন বাঁচালে? এটা শুনে ইউনচি বলে, তুমিও তো ওই ফায়ার ড্রাগনের হাত থেকে আমার প্রাণ বাঁচিয়েছিলে। যেটাতে জেসমিন বলে, ওখানে আমিও ছিলাম, তাই আমি শুধু তোমার প্রাণ না বরং নিজের প্রাণ বাঁচাতেও ওই ড্রাগনকে মেরেছি। এখন ইউনচি বুঝতে পারছিল না যে সে কি উত্তর দিবে, তাই সে বলে, আমি চাইনি তোমার মতো এত সুন্দরী একা পড়ি এভাবেই মারা যাক। যেটা শুনে তো জেসমিন লজ্জা পেয়ে যায় আর সে ইউনচিকে বলে, এখন ওই ট্রেজারটা বাইরে বের করো। যেটা শুনে ইউনচি এমনটাই করে। এখন ওই ট্রেজারটা দেখে জেসমিন বলে, এটা তো ডেভিল গডের সিট। এখন জেসমিনের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।